আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। বাংলাদেশের সামনে কঠিন একটা চ্যালেঞ্জ রয়েছে। ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে যদি আসলে ভালো খেলতে হয়, সত্যিকার অর্থে প্রতিপক্ষের খেলার ধরনটা বোঝা উচিত এবং ট্যাকটিক্যালি হ্যাভিয়ার ক্যাব্রেরাকে ব্রিলিয়ান্ট কয়েকটা কাজ করতে হবে। আমরা এর আগের ভিডিওতে বাংলাদেশের পসিবল লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। সেটার আশেপাশে কিছু একটা দেখতে পারবো এমনটাই ধারণা। যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নিতে পারেন। ভারতের বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে একটু আলোচনা করতে হবে। যেমন গোলকিপার হিসেবে লম্বা একটা সময় পরে যে প্লেয়ারটা চান্স পেয়েছেন বিশাল কাইত, তার কিন্তু ঘরোয়া ফুটবলে একটা লম্বা সময়ের এক্সপিরিয়েন্স, একটা সুখ্যাতি রয়েছে। অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণ নির্ভরতার জায়গা আছে। ডিফেন্সে বরাবরের মতো এবারও যদি দলে থাকেন তাহলে সন্দেশ জিংঘান এই সেন্টার ব্যাক একটা বড় রকমের বিপদের কারণ হতে পারেন। লেফট ব্যাক পজিশনে যে শুভাশিস বোস খেলছেন কিংবা ভেলপুইয়া, এরা কিন্তু সব মিলে কম্প্যাক্ট একটা খুবই স্ট্রাকচার ডিফেন্স রাখতে পারেন। এটা সর্বশেষ কয়েকটা ম্যাচও দেখেছি। আরও যথেষ্ট পরিমাণ বিকল্প আছে, তবে আমি খুব দ্রুত ট্যাকটিক্সে ফিরে যেতে চাই। ফাইনাল থার্ডে সুনীল ছেত্রীর ফিরে আসাটা বাংলাদেশের ডিফেন্সের জন্য একটা বড় দুশ্চিন্তার নাম, কারণ সম্ভবত বাংলাদেশের বিপক্ষে 6টার মতো গোল করেছেন এই সুনীল ছেত্রী। এর পাশাপাশি লিস্টন কোলাচো, যিনি কিনা সাম্প্রতিক সময় ঘরোয়া ফুটবলে নাম কুড়িয়েছেন, সেই লিস্টন কোলাচোর দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্য সাইডে এনএম সিং কিংবা বদলি হিসেবে যেই খেলুন না কেন, উইংয়ে আসলে ভারতের একটা স্ট্যাবিলিটির জায়গা আছে। এবং আমি যদি একেবারে ট্যাকটিক্যাল কয়েকটা পয়েন্টে চলে যাই, ভারতীয় কোচ ম্যানুয়েল মার্কেস এই মুহূর্তে যে ফরমেশনে দলটাকে খেলাচ্ছেন সেটা 4-2-3-1-এর কাছাকাছি এবং বেশ কয়েকটা স্পেশালিটি কিন্তু দেখা যায়। এই দলটা সেট পিসে ভালো, অর্থাৎ বল বাতাসে যদি আসে, সেটা ফ্রিকিক হোক কিংবা অন্য কোনো মাধ্যম থেকে হোক, সেখানে কিন্তু তারা বড় পরীক্ষা নিতে পারে বাংলাদেশের ডিফেন্সের। তাদের উইং প্লে, ক্রসিং, এমন টাইপের জিনিসপত্র আসলেই কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচে দেখা যায়। অর্থাৎ আপনি যে কোনো একটা উইং থেকে, লেফট উইং, রাইট উইং থেকে লম্বা পাস, বাতাসে ভাসানো পাস দেখতে পারেন, যেটা আসলে তারিক কাসি, তপু বর্মনদেরকে দক্ষতার সাথে ক্লিয়ার করতে হবে। ডিফেন্সিভ অর্গানাইজেশনের কথা আমি বলেছি, ওভারঅল ডিফেন্সিভলি ওয়েল স্ট্রাকচার একটা দল বলে মনে হয়। সাম্প্রতিক সময়ে অনেক দুর্দান্ত একটা ফর্ম দেখেছে ইন্ডিয়া, সে জিনিসটা বলার সুযোগ নেই, তবে আস্তে আস্তে এ দলটা কিন্তু ফিরে আসছে। সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটাই সেটার কিন্তু পরিচায়ক। সব মিলিয়ে শক্তিমত্তার বিবেচনায় এই মুহূর্তে অনেকটুকু বাংলাদেশের চেয়ে এগিয়ে, একেবারে অনেক ব্যবধানে এগিয়ে, সেটা না বললেও আপনি যদি ফিফা র্যাঙ্কিং দেখেন সেখানে বলা যায় যে ক্লিয়ার কাট একটা পার্থক্যের জায়গা আছে। তবে প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দেওয়ার পরে বাংলাদেশ যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে নিজেদের ফুটবলে ফোকাস করা, কারণ বাংলাদেশের কাছেও বেশ কয়েকটা অপশন আছে যেটা পারফেক্টলি ইউটিলাইজ করতে পারলে আসলেই বাংলাদেশ ভালো করতে পারে। যেমন গোলকিপার হিসেবে গোলকিপার মিতুল মার্মা কিন্তু যথেষ্ট ফর্মে আছেন, বেশ কয়েকটা ক্লিন শিট তিনি কিন্তু ঘরোয়া ফুটবলে রেখেছেন। তপু বর্মন এবং তারিক কাজী রায়হানের মাধ্যমে আমরা যে সেন্টার ব্যাক ডুও তৈরি করব, সে সেন্টার ব্যাক ডুও আমার কাছে তো মনে হয় যথেষ্ট অভিজ্ঞ একটা ডুও হিসেবে কিন্তু পরিচিত পাওয়ার কথা। মিডফিল্ডে হামজা চৌধুরী সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হবেন এবং জামাল ভুইয়া যদি সেখানে অকুপাই করতে পারেন ম্যাচের কোনো একটা মোমেন্টে, ডিফেন্সিভ মিডফিল্ডে বাংলাদেশের কাছে আমার কাছে তো মনে হয় কিছু কিছু জায়গা থেকে বেটার একটা ভার্সন কিন্তু থাকা উচিত। এবং এই ডিফেন্সিভ মিডফিল্ড এবং মিডফিল্ডটাতে কন্ট্রোল নেওয়া, প্রতিপক্ষের আক্রমণটা আসলে ডিফেন্স লাইনের আগে প্রতিহত করা হামজার মাধ্যমে যদি তিনি প্রথম ম্যাচে সেটা করতে পারেন, এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পয়েন্ট হতে পারে। এর পাশাপাশি কাউন্টার অ্যাটাকিং ফুটবল যেহেতু খেলতে হবে, কাউন্টার অ্যাটাকিং ফুটবলের জন্য একটু স্পিডি প্লেয়ার দরকার। তবে আসার কথা হচ্ছে ঘরোয়া ফুটবলে 10টা ম্যাচে 7টা গোল করে ফেলেছেন সেন্টার ফরওয়ার্ড হিসেবে যিনি খেলবেন, সে আল আমিন। এবং যদিও তার কাছ থেকে প্রথম ম্যাচে এত বড় কিছু আশা করছি না, তবে সুযোগ পেলে তিনিও কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। শেখ মোরসালিন এই মুহূর্তে ফর্মে বিবেচনায় কিংবা তার ওভারঅল শৃঙ্খলাজনিত কারণে যে একেবারে সেরা একটা জায়গায় আছেন সেটা বলছি না, তবে মোরসালিন এর আগে জাতীয় দলে একাধিক গোলের বা একাধিক ম্যাচে তার মুনশিয়ানা দেখিয়েছেন। একই রকমের কথা রাকিবের ক্ষেত্রে প্রযোজ্য। একসাথে এতদিন খেলার পরে তাদের মধ্যে কিছু না কিছু বন্ডিং আসলে আমরা আশা করছি। এটা দেখানো উচিত, তাদের দায়িত্ব নেওয়া উচিত। না হলে ওই যে নতুন প্লেয়ারদেরকে কেন্দ্র করে জাতীয় দলের প্লেয়ারদের যে কিছুটা হলো নাকশিট কেন একটা ভাব থাকে সিন্ডিকেট পলিসির মতো, সেটা আরও বেশি করে প্রশ্নবিদ্ধ হবে। এখানে প্লেয়ারদের নিজেদেরও কিন্তু আসলে পরিচয় নতুন করে দেওয়ার, নিজেদের ট্যালেন্ট দেখানোর আরও একটা বড় সুযোগ থাকছে। তবে ওভারঅল ইন্ডিয়ার ব্যালেন্সড এই লাইন আপের বিরুদ্ধে বাংলাদেশের কাছে একটা ভালো ডিফেন্স লাইন, একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ড, এটা একটা শক্তির জায়গা। এটাই সবচেয়ে কি পয়েন্ট, ফোকাল পয়েন্ট অন্তত আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন।